হ্যালো অ্যাসপিরেন্টস, আমার ইন্ডিয়ান পলিটির রিভিশন সিরিজে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমরা প্রত্যেকেই জানি WBCS ইউপিএসসি বা কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বইটি বাইবেল মনে করা হয়। আর এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম অধ্যায় অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করছিলাম। আজকের ভিডিওটি এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পার্ট অর্থাৎ 4 নম্বর পার্ট। এর আগের 3টি পার্টে আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এবং ব্রিটিশ ক্রাউনের শুরুর দিকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন খুব সহজ ভাষায় বুঝিয়েছি। যারা আগের পার্টগুলো দেখোনি তারা ডিসক্রিপশন বক্স বা আই বাটন থেকে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নেবে। আজকের এই 4 নম্বর পার্টে আমি আলোচনা করতে চলেছি এমন কিছু আইন নিয়ে যা আমাদের বর্তমান ভারতীয় সংবিধান তৈরির মূল ভিত্তি বা স্ট্রাকচারাল পার্ট তৈরি করেছিল। বিশেষ করে ভারত শাসন আইন 1935 এবং 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন, যা পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আর একদম সময় নষ্ট করব না, চলে যাই মেন ভিডিওতে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935. The act marked a second milestone towards a completely responsible government in India. It was lengthy and detailed document having 321 sections and 10 schedules. আচ্ছা, একটা কথা, যাদের কাছে বই আছে বইটি অবশ্যই খুলে বসবে, কারণ বইয়ের পয়েন্টগুলো দেখাটা খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু বইয়ের প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী পড়াবো এবং তার বাংলা মানে বলবো, এবং কিছু কিছু টার্ম যেগুলো বুঝতে অসুবিধা হয় সেগুলো সমস্ত আমি ডিটেলে বাংলায় বুঝিয়ে বলবো। তাই বইটা থাকাটা কিন্তু খুব জরুরি। আর যাদের কাছে বই নেই তারা আমার ভিডিওতে লেখা পয়েন্টসগুলো ফলো করতে পারো, এবং যদি তোমাদের মনে হয় তোমরা এটা ডাউনলোডও করে নিতে পারো, আমি PDF প্রোভাইড করে দেবো। চলো শুরু করা যাক। প্রথম ফিচার্সে বলেছে, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান অল ইন্ডিয়া ফেডারেশন কনসিস্টিং অফ প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সলি স্টেট অ্যাজ ইউনিয়ন। ফেডারেশন কথাটির মানে হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রভিন্সেস এবং প্রিন্সলি স্টেট এই দুটো অংশ মিলিয়ে, ভারতের এই দুটো অংশ মিলিয়ে কিন্তু ফেডারেশন গঠন করার কথা এই আইনে প্রথম বলা হয়েছে প্রথম ফিচারে। এবার প্রিন্সলি স্টেট মানে হচ্ছে যেখানে রাজা রাজত্ব করত, আর প্রভিন্স হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা অধিকৃত যে সমস্ত অঞ্চল যা ব্রিটিশ ক্রাউনের আন্ডারে এখন আছে তাদেরকে বলা হয়েছে প্রভিন্স। তো প্রিন্সলি স্টেট আর প্রভিন্স মিলে অল ইন্ডিয়া ফেডারেশন গঠন করার কথা কিন্তু বলা হয়েছে এই আইনে। দ্য অ্যাক্ট ডিভাইডেড দ্য পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড ইউনিটস ইন টার্ম অফ 3 লিস্ট। এবং সেন্টার এবং এই ইউনিট মানে প্রভিন্স এবং প্রিন্সলি স্টেট মিলে যে একটা ইউনিট তৈরি করার কথা বলা হয়েছে, তো এই ইউনিট এবং সেন্টারের মধ্যে কিন্তু পাওয়ার ক্ষমতা কিভাবে বন্টন হবে সেটাও ভাগ করে দেওয়া হয় 3টি লিস্টের মাধ্যমে। ফার্স্ট লিস্ট ফেডারেল লিস্ট, অ্যান্ড সেকেন্ড প্রভিন্সিয়াল লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। ফেডারেল লিস্ট ফর সেন্টার উইথ দ্য 59 আইটেম ফেডারেল লিস্ট তৈরি হয়েছে, এবং প্রভিন্সিয়াল লিস্ট তৈরি হয়েছে 54টা আইটেম নিয়ে, এবং কনকারেন্ট লিস্ট ব্র্যাকেটে দেখো লেখা আছে ফর বোথ উইথ 36 আইটেম। কনকারেন্ট লিস্ট মানে যেই লিস্টে ফেডারেল, সেন্ট্রাল এবং স্টেট দুটো লেজিসলেশনেরই বা দুটো গভর্নমেন্টেরই কিন্তু আইন তৈরি করার ক্ষমতা আছে, এবং যৌথভাবে মিলিতভাবে আইন তৈরি করার ক্ষমতা আছে, সেটাকে বলা হয়েছে কনকারেন্ট লিস্ট। সেখানে 36 আইটেমস, এবং রেসিডিউরি পাওয়ার ওয়্যার গিভেন টু দ্য ভাইসরয়। হাউএভার দ্য ফেডারেশন নেভার কেম ইনটু বিং অ্যাজ এ প্রিন্সলি স্টেট ডিড নট জয়েন্ট ইট। ওকে, রেসিডিউরি টার্মটা দেখো। রেসিডিউরি পাওয়ার মানে বলা হয়েছে যখন এই পাওয়ারগুলো বন্টন করা হচ্ছিল বা ভাগ করা হচ্ছিল, তখন এমন কিছু কিছু বিষয় হয়তো তাদের মাথাতেও আসেনি, বা এমন কিছু কিছু বিষয় যা ভবিষ্যতে উত্থাপন হবে সেই সব বিষয়ের কথা মাথায় রেখে বা ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু রেসিডিউরি পাওয়ার বলে একটি সেকশন রাখা হয়, এবং রেসিডিউরি পাওয়ারের সমস্ত দায়িত্ব কিন্তু ভাইসরয়ের হাতে যায়। রেসিডিউরি পাওয়ার সংক্রান্ত ক্ষমতা কিন্তু ভাইসরয় প্রণয়ন করতে পারবে বা সেই ক্ষমতা কিন্তু তৈরি করতে পারবে। তো রেসিডিউরি পাওয়ার বলতে, যেমন আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল তখন কিন্তু সাইবার ক্রাইমের ব্যাপারটা ছিল, কিন্তু বর্তমানে কিন্তু আমরা সাইবার ক্রাইমের সমস্যায় ভুগি। তো সাইবার ক্রাইম নিয়ে কিন্তু আমাদের আইন দরকার। তো এই রেসিডিউরি পাওয়ার আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে কার হাতে আছে? সেটা কিন্তু পার্লামেন্টের হাতে আছে। স্টেটের কিন্তু রেসিডিউরি পাওয়ার নেই, এবং ইউএসএ এটি কমপ্লিটলি আলাদা। ইউএসএ কিন্তু স্টেটের হাতেই রেসিডিউরি পাওয়ারটা আছে। ওকে, move on to the next point. Number 2, it
abolished diarchy in the provinces and introduced provincial autonomy in its place. প্রভিন্সে যে ডায়ার্কি সিস্টেম ছিল, যেটাকে আমরা ডুয়াল স্কিম অফ গভর্নেন্স বলেছিলাম, তো সেই ডায়ার্কি প্রভিন্স থেকে অ্যাবলিশ করে দেওয়া হলো, কিন্তু সেন্ট্রালে কিন্তু ডায়ার্কি থাকবে। ডায়ার্কি সিস্টেম মানে কি? ডায়ার্কি সিস্টেম মানে হচ্ছে প্রভিন্সিয়াল সাবজেক্টকে দুটো পার্টে ভাগ করা হয়েছিল, সেটা হচ্ছে ট্রান্সফার এবং রিজার্ভ। এবং ট্রান্সফার এবং রিজার্ভ এই the provinces were allowed to act as autonomous unit of administration in their defined sphere. Moreover, the act introduced responsible government in provinces, that is, the governor was required to act with the advice of minister responsible to the provincial legislature. This came into effect in 1937 and was discontinued in 1939. তো 2 নম্বর পয়েন্টে বলেছে যে প্রভিন্সগুলিতে কিন্তু ডায়ার্কি সিস্টেম অ্যাবলিশ হয়ে গেল, কিন্তু সেন্ট্রালে থাকলো। ডায়ার্কি সিস্টেম কি? ডায়ার্কি সিস্টেম হচ্ছে ডুয়াল গভর্নমেন্ট, ঠিক আছে? এবং এই ডায়ার্কি সিস্টেমের মধ্যে কিন্তু রিজার্ভ সাবজেক্ট ছিল এবং ট্রান্সফার সাবজেক্ট ছিল। রিজার্ভ সাবজেক্ট মানে হচ্ছে যা ভাইসরয় নিজের নিয়ন্ত্রণে রাখবেন, এবং ট্রান্সফার সাবজেক্ট মানে যা মন্ত্রীদের হাতে থাকবে, ঠিক আছে? তবে কেন্দ্রীয় দ্বৈত শাসনের বিধানটি কখনোই কিন্তু বাস্তবে কার্যকরী হয়নি। মানে কেন্দ্রে যে এই ডায়ার্কি সিস্টেম চালু করার কথা বলা হয়েছে, সেটি কিন্তু বাস্তবে কখনোই কার্যকরী হয়নি। এবং 3 নম্বর পয়েন্টে আসি, ইট প্রোভাইডেড ফর দ্য অ্যাডাপশন অফ ডায়ার্কি অ্যাট দ্য সেন্টার। এটা বললাম এখনই। কনসিকুয়েন্টলি দ্য ফেডারেল সাবজেক্ট ওয়ার ডিভাইডেড ইন্টু রিজার্ভ সাবজেক্টস অ্যান্ড ট্রান্সফার সাবজেক্ট। হাউএভার দিস provisions of the act did not came into operation at all. 4 নম্বর পয়েন্টে দেখো, ইট ইন্ট্রোডিউস বাইক্যামেরালিজম ইন 6 আউট অফ 11 প্রভিন্সেস। এবং 11টি যে প্রভিন্স ছিল, সেই 11টি প্রভিন্সের মধ্যে 6টি প্রভিন্সে কিন্তু বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউসের কথা বলা হয়েছে এই আইনে। আচ্ছা, সেন্ট্রালে তো বাইক্যামেরালিজমের কথা আগেই বলা হয়েছে, কিন্তু এই আইনে কিন্তু প্রভিন্সেও বাইক্যামেরালিজমের কথা বলা হলো। মানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটি কক্ষ বিশিষ্ট একটি কিন্তু অ্যাসেম্বলি। Not only assembly, legislative assembly. Thus, the legislature of Bengal, Bombay, Madras, Bihar, Assam, and the United Provinces were made bicameral, consisting of a legislative council, upper house, and the legislative assembly, lower house. However, many restrictions were placed on them. So, আজকের দিনে যেমন আমাদের ভারতের সংসদে বা পার্লামেন্টে দুটি কক্ষ আছে, একটা লোকসভা এবং রাজ্যসভা, ঠিক একইভাবে আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যের আইনসভাতেও কিন্তু দুটি কক্ষ থাকতে পারে, বিধানসভা এবং বিধান পরিষদ। আমি কিন্তু বলছি যে আমাদের সেন্ট্রালে কিন্তু দুটি কক্ষ আছে, স্টেটে তখনকার দিনে প্রভিন্সেও কিন্তু দুটি কক্ষের কথা 1935 অ্যাক্টে বলা হয়েছে। এবং বর্তমানে কিন্তু এরকম দুটি কক্ষ বিশিষ্ট রাজ্যও আছে। ঠিক এই ব্যবস্থাটাই 1935 সালের আইনে রাজ্য বা প্রাদেশিক স্তরে নিয়ে আসা হয়েছিল। এই সময় ব্রিটিশ ভারতের মোট 11টি প্রদেশ বা রাজ্য ছিল, এবং এই 11টার মধ্যে 6টি প্রদেশে প্রথমবারই দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা চালু করা হয়েছে। উচ্চকক্ষ, যার নাম দেওয়া হয়েছিল লেজিসলেটিভ কাউন্সিল মানে বিধান পরিষদ, আর নিম্নকক্ষ লোয়ার হাউস, যার নাম দেওয়া হয়েছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ব্রিটিশরা এই দুটি কক্ষ তৈরি করলেও এদের ক্ষমতার ওপর কিন্তু প্রচুর বিধিনিষেধ এবং রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছিল। অর্থাৎ দুটো কক্ষ থাকলেও আসল ক্ষমতা কিন্তু এই পরোক্ষভাবে ব্রিটিশ গভর্নরদের হাতেই ছিল। 5 নম্বর পয়েন্টে দেখো, ইট ফার্দার এক্সটেন্ডেড দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন বাই প্রোভাইডিং সেপারেট ইলেক্টোরেটস ফর ডিপ্রেসড ক্লাসেস, ওমেন অ্যান্ড লেবার্স। তো 1919 সালে যখন আমরা দেখি যে ভারতে কমিউনাল রিপ্রেজেন্টেশন তো শুরু হয়ে গেছিলো 1909তেই, কিন্তু 1919 সালে কিন্তু সেটাকে বাড়িয়ে শিখ এবং ভারতীয় খ্রিস্টানদেরও আলাদা আলাদা করে রিজার্ভেশন দেওয়া হয়েছিল। এবং 1935 সালে এসে ব্রিটিশরা এই ফাটলটিকে কিন্তু আরও চওড়া করার চেষ্টা করলো। তারা এবার কি করলো, তপশিলি জাতি, ডিপ্রেসড ক্লাস, শিডিউল কাস্ট, মহিলা, শ্রমিক শ্রেণী, এদের জন্য আলাদা আলাদা পৃথক নির্বাচন ব্যবস্থা ঘোষণা করলো। এবং তপশিলি প্রার্থীকে শুধু তপশিলি ভোটাররাই ভোট দেবে, মহিলাদেরও শুধু মহিলারাই ভোট দেবে। এবং এর মূল উদ্দেশ্য ছিল ভারতের সমাজকে ভেতর থেকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া। 6 নম্বর, ইট অ্যাবলিশড দ্য কাউন্সিল অফ অ্যাক্ট established by the Government of India Act 1858. The Secretary of State for India was provided with the team of advisor.
এবার যদি একটু পিছনের ইতিহাসটা আমরা মনে করি তাহলে দেখতে পাবো 1858 সালে মহাবিদ্রোহের পর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা চলে গেল ব্রিটিশ রানের হাতে, তখন লন্ডনে বসে ভারতকে নিয়ন্ত্রণ করার জন্য একটি পদ তৈরি করা হয়েছিল, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া বা ভারত সচিব। আর তাকে সাহায্য করার জন্য 15 জনের একটা টিম বা কাউন্সিল তৈরি করা হয়েছিল, যার নাম ছিল কাউন্সিল অফ ইন্ডিয়া। এবং 1935 সালের আইনে এসে ব্রিটিশরা বলল এই 15 জনের কাউন্সিলের আর কোনো প্রয়োজন নেই, তাই এটাকে তারা অ্যাবলিশ করবে বা বিলুপ্ত করবে। তবে ভারত সচিব পদটি কিন্তু থেকেই গেল। কাউন্সিলের বদলে তাকে পরামর্শ দেওয়ার জন্য একটা ছোট উপদেষ্টা দল বা অ্যাডভাইজারি টিম তৈরি করা হলো। আমি বলেছিলাম যে সেক্রেটারি অফ স্টেট কিন্তু 1947 অবধি ছিল, যতদিন না ভারত স্বাধীনতা পায়। The next point, it extended franchise. About 10% of total population got the voting right. আজকের দিনে দাঁড়িয়ে ভারতে আমাদের সবার কিন্তু 18 বছর বয়স হলেই আমরা ভোট দিতে পারি, যাকে আমরা বলি সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। কিন্তু ব্রিটিশ আমলে তা ছিল না। তখন কেবল টাকা পয়সা, সম্পত্তি, শিক্ষা এর ওপর ভিত্তি করেই কিন্তু হাতে গোনা মাত্র কয়েকজন ভোট দিতে পারত। 1935 সালের আইনে এই ভোটাধিকারের পরিধি কিন্তু বাড়ানো হয়। ট্যাক্স বা শিক্ষার নিয়ম কিছুটা শিথিল করা হয়। ভারতের তৎকালীন মোট জনসংখ্যার 10% মানুষ ভোট দেওয়ার অধিকার পেলেন। সংখ্যাটা আজ আমাদের কাছে খুব কম মনে হলেও তখনকার দিনেই কিন্তু ছিল এটা একটা বিরাট বড় পরিবর্তন। And the next point, it provided for the establishment of a Reserve Bank of India to control the currency and credit of the country. এই পয়েন্টটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো, কারণ খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা কিন্তু রিজার্ভ ব্যাংক কোন আইনে প্রতিষ্ঠা হয়েছিল, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এই আরবিআই তৈরির কথা কিন্তু প্রথমে বলা হয়েছিল 1935 সালে। দেশের মুদ্রা বা কারেন্সি এবং ঋণ ব্যবস্থা মানে ক্রেডিট যাতে একটা নির্দিষ্ট নিয়মে চলে এবং অর্থনীতির নিয়ন্ত্রণ করা যায়, সেই উদ্দেশ্যেই এই আইনের ওপর ভিত্তি করে 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা হয়। Next point, it provided for the establishment of not only a federal public service commission but also a provincial public service commission and joint public service commission for 2 or more provinces. 1919 সালের আইনে কেবল কেন্দ্রের জন্য একটা পাবলিক সার্ভিস কমিশন হয়েছিল, কিন্তু 1935 সালের আইনে এসে সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার জন্য 3 ধরনের কমিশন তৈরির কথা বলা হয়। একটা ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন, যা বর্তমানে আমরা ইউপিএসসি নামে জানি। প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন, যেটা হচ্ছে স্টেট পিএসসি বলা হয়, যেমন আমাদের স্টেটের জন্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস WBCS। এবং জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে 2 বা তার বেশি রাজ্য মিলে রিকোয়েস্ট করে তবে তাদের জন্য একটা যৌথ কমিশন গঠন করা হয়। Next, it provided for the establishment of a federal court which was set up in 1937. যেহেতু এই আইন দ্বারা একটা যুক্তরাষ্ট্র বা ফেডারেশন তৈরির কথা হয়েছিল, তাই কেন্দ্র আর রাজ্যের মধ্যে কোনো আইনি লড়াই বা ঝামেলা হলে তা মেটানোর জন্য একটা ফেডারেল কোর্ট বা যুক্তরাষ্ট্রীয় আদালত করার দরকার ছিল। এই আইনের উপর ভিত্তি করে 1937 সালে এই কোর্টটি তৈরি হয়েছিল এবং 1947 সালের পর আমাদের আজকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হিসেবে আত্মপ্রকাশ কিন্তু করে। এবার দেখে নিই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947। On February 20, 1947, the British Prime Minister Clement Attlee declared that the British rule in India would end by June 30, 1948, after which the power would be transferred to responsible Indian hand. আচ্ছা, এই ঐতিহাসিক দিনে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে একটা মস্ত বড় ঘোষণা করলেন। তিনি বললেন 1948 সালে 30শে জুনের মধ্যে ভারতের ব্রিটিশ শাসন চিরতরে অবসান হবে এবং ভারতের শাসন ক্ষমতা দায়িত্বশীল ভারতীয়দের হাতে তুলে দেওয়া হবে। This announcement was followed by the agitation by the Muslim League demanding partition of the country. Again on June 3, 1947, the British government made it clear that any constitution framed by the Constituent Assembly of India cannot apply to those parts of the country which were unwilling to accept it. এবং ক্লেমেন্ট এটলির এই ঘোষণা শুনেই কিন্তু ভারতীয়রা যখন একদিকে আনন্দ করছে, ঠিক অন্যদিকেই কিন্তু শুরু হয়ে গেল নতুন অশান্তি। কী অশান্তি? মুসলিম লীগের আন্দোলন এবং দেশভাগের দাবি। অ্যাটলির এই ঘোষণার পরেই মুসলিম লীগ তীব্র আন্দোলন শুরু করলো। দেখো এখানে লেখা আছে অ্যাজিটেশন বাই দ্য মুসলিম লীগ। তাদের পরিষ্কার দাবি ছিল, আমরা এক ভারতের অধীনে থাকবো না, আমাদের জন্য আলাদা দেশ অর্থাৎ পাকিস্তান চাই। এবং সেই কারণেই দেশ জুড়ে চলা এই অশান্তির মধ্যে 3রা জুন 1947
সালে ব্রিটিশ সরকার আরেকটি বড় ঘোষণা করলো। তারা স্পষ্ট করে জানিয়ে দিল 1946 সালে গঠিত ভারতের গণপরিষদ বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি যে সংবিধান তৈরি করছে তা ভারতের সেই সব অংশের ওপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। যারা এই সংবিধান মেনে নিতে অনিচ্ছুক মানে আনউইলিং অর্থাৎ ব্রিটিশরা পরোক্ষভাবে দেশভাগের রাস্তা তৈরি করে দিল। এবং লর্ড মাউন্টব্যাটেন দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া পুট ফোর্থ দ্য পার্টিশন plan known as the Mountbatten Plan. The plan was accepted by the Congress and the Muslim League. Immediate effect was given to the plan by enacting the Indian Independence Act of 1947. তো ঠিক ওই একই দিনে 3রা জুন 1947 সালে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন দেশভাগের একটি চূড়ান্ত পরিকল্পনা পেশ করলেন এবং যাকে আমরা ইতিহাসে মাউন্টব্যাটেন প্ল্যান বা 3রা জুনের পরিকল্পনা নামে কিন্তু জানি। এই মাউন্টব্যাটেন পরিকল্পনাটি ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় পক্ষই মেনে নিল। আর এই পরিকল্পনাটি আইনি রূপ নিতে এবং অবিলম্বে কার্যকর করতে ব্রিটিশ পার্লামেন্টে পাশ করা হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 বা 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন। চলো এবার 1947 সালের যে ফিচার্সগুলি আছে সেগুলো আমরা দেখে নিই। প্রথম ফিচারে বলেছে ইট এন্ডেড দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যান্ড ডিক্লেয়ার ইন্ডিয়া অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোভারিন স্টেট ফ্রম অগস্ট 15, 1947। এই আইনের প্রথম এবং সবচেয়ে বড় ঐতিহাসিক সিদ্ধান্ত কিন্তু এটাই ছিল, সেটা হচ্ছে 200 বছরের পর ব্রিটিশ সরকার কিন্তু ভারতকে চিরতরে মুক্তি দিল এবং এই আইনে পরিষ্কারভাবে ঘোষণা করা হলো ভারত এখন থেকে সম্পূর্ণ স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট এবং সার্বভৌম সোভারিন রাষ্ট্র হিসেবে থাকলো। সার্বভৌম মানে হলো ভারতের ওপর এবার থেকে আর কোনো বাইরের দেশের এবং বা ব্রিটিশদের নিয়ন্ত্রণ থাকবে না। এবং 2 নম্বর পয়েন্টে বলেছে ইট প্রোভাইডেড ফর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ক্রিয়েশন অফ 2 ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন্স অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উইথ দ্য রাইট টু সিসিড ফ্রম দ্য ব্রিটিশ কমনওয়েলথ। সিসিড কথাটার মানে হচ্ছে আলাদা হওয়া। অখণ্ড ভারতকে ভাগ করা হবে এবং তার বদলে 2টি আলাদা এবং স্বাধীন ডোমিনিয়ন তৈরি করা হবে এবং সেই স্বাধীন ডোমিনিয়ন দুটি হলো ভারত এবং পাকিস্তান। এখানে একটা দারুণ বিষয় মাথায় রাখবে, এই 2টি নতুন দেশকে একটা বিশেষ অধিকার দেওয়া হলো, রাইট টু সিসিড ফ্রম দ্য ব্রিটিশ কমনওয়েলথ। এর মানে হলো ভারত বা পাকিস্তান যদি চায় তবে তারা যে কোনো সময় ব্রিটিশ কমনওয়েলথ, ব্রিটিশদের ক্ষমতায় যেই সমস্ত দেশগুলি ছিল সেই সমস্ত দেশগুলিকে নিয়ে একটি সংগঠন ছিল যাকে বলা হতো ব্রিটিশ কমনওয়েলথ। 3 নম্বর পয়েন্টটা দেখি, ইট অ্যাবলিশ দ্য অফিস অফ Viceroy and provided for the each dominion a Governor General who was to be appointed by the British King on the advice of the Dominion Cabinet. তো এই আইনটি ভারতের ব্রিটিশদের যে ভাইসরয় পদটি ছিল সেটি পুরোপুরি বাতিল করে দেয় এবং ভারত ও পাকিস্তান উভয় ডোমিনিয়নের জন্যই আলাদা একটি পদ গভর্নর জেনারেলের পদের ব্যবস্থা করা হয়। এই দেশের ক্যাবিনেট এবং মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী ব্রিটিশ রাজা এই গভর্নর জেনারেলকে নিযুক্ত করবেন। His Majesty's government in Britain was to have no responsibility with respect to the government of India or পাকিস্তান। বলছে 2 দেশেরই গণপরিষদকে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দেওয়া হয়, গণপরিষদ মানে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, যাতে তারা নিজ নিজ দেশের জন্য যে কোনো সংবিধান তৈরি বা গ্রহণ করতে পারে। 2 দেশের গণপরিষদ চাইলে ব্রিটিশ পার্লামেন্টে তৈরি যে কোনো আইন বাতিল করতে পারবে, এমনকি তারা এই স্বাধীন আইনটিও নিজেদের দেশ থেকে পুরোপুরি বাতিল করার ক্ষমতা ছিল। স্বাধীনতা আইন 1947 এই আইনটিকেও কিন্তু নিজেদের দেশ থেকে পুরোপুরি বাতিল করতে পারত। 4 নম্বর পয়েন্টে দেখি, ইট এম্পাওয়ার্ড দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিজ অফ দ্য 2 dominions টু ফ্রেম অ্যান্ড অ্যাডপ্ট এনি কনস্টিটিউশন ফর দ্য রেসপেক্টিভ নেশনস অ্যান্ড টু রিপিল এনি অ্যাক্ট অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট ইনক্লুডিং দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ইটসেলফ। তো নতুন সংবিধান তৈরি বা তা চালু না হওয়া পর্যন্ত ভারত এবং পাকিস্তান উভয় দেশের গণপরিষদই কিন্তু নিজ নিজ এলাকার জন্য আইন তৈরি করার সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয় এবং 1947 সালের 15ই অগস্টের পর ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া কোনো আইনই এই 2 দেশের ওপর কিন্তু কার্যকর হবে না। যদি কোনো আইন কার্যকর করতেও হয় তবে তা সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইনসভার মাধ্যমেই পাশ করিয়ে নিতে হবে। 6 নম্বর পয়েন্ট, ইট অ্যাবলিশ দ্য অফিস অফ দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া অ্যান্ড ট্রান্সফার হিজ ফাংশনস টু দ্য সেক্রেটারি অফ স্টেট ফর কমনওয়েলথ অ্যাফেয়ার্স। ভারতের জন্য নির্ধারিত ব্রিটিশ পদ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পুরোপুরি কিন্তু বিলুপ্ত হয়ে যায়। তার সমস্ত দায়িত্ব এবং কাজ সেক্রেটারি অফ স্টেট ফর কমনওয়েলথ অ্যাফেয়ার্সের হাতে কিন্তু
তুলে দেওয়া হয়। Next, it proclaimed the lapse of British paramountcy over the Indian princely states and treaty relations with tribal area from August 15, 1947. 1947 সালের 15ই অগস্ট থেকে ভারতের দেশীয় রাজ্যগুলির ওপর ব্রিটিশ রাজ্যের সব রকম আধিপত্য এবং নিয়ন্ত্রণ শেষ হয়ে যায়। একই সাথে উপজাতীয় অঞ্চলের সাথে ব্রিটিশ সরকারের করা সমস্ত চুক্তিও কিন্তু বাতিল হয়ে যায়। তাহলে 1947 সালে 15ই অগস্টে ভারতের দেশীয় রাজ্যগুলির ওপর যেমন ব্রিটিশদের নিয়ন্ত্রণ এবং আধিপত্য সমস্তটাই শেষ হয়ে যায়, এবং উপজাতীয় অঞ্চল মানে ট্রাইবাল এরিয়া যেগুলো ছিল সেগুলোর ওপর থেকেও কিন্তু ব্রিটিশদের অধিকার সমস্ত রূপেই বাতিল হয়ে যায়। 8 নম্বর পয়েন্টে দেখি, ইট গ্রান্টেড ফ্রিডম টু দ্য ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটস আইদার টু জয়েন দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া অর দ্য ডোমিনিয়ন অফ পাকিস্তান। প্রিন্সলি স্টেটগুলিকে কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তারা চাইলে ইন্ডিয়াতেও যোগ দিতে পারে বা পাকিস্তানেও যোগ দিতে পারে, বা যদি চায় যে তারা কোনো ডোমিনিয়নেই যোগ দিবে না, তারা কিন্তু কমপ্লিটলি নিজেরা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে। 9 নম্বর পয়েন্টে বলেছে, ইট প্রোভাইডেড ফর দ্য গভর্নেন্স অফ ইচ অফ দ্য ডোমিনিয়ন্স অ্যান্ড দ্য প্রভিন্সেস বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 till the new constitution were framed. The dominions were however authorized to make notifications in the act. যতদিন না দুই দেশের নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত ভারত ও পাকিস্তানের কেন্দ্র এবং প্রদেশগুলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 অনুযায়ী পরিচালিত হবে। তবে দুই দেশের সরকারি প্রয়োজনে এই 1935 সালের আইনে যে কোনো পরিবর্তন বা সংশোধন করার পূর্ণ অধিকার পাবে। 1935 সালের আইন কিন্তু তারা নিজেদের মতো করে সংশোধন করতে পারবে। 10. It deprived the British monarch of his right to veto bill or ask for reservation of certain bills for his approval. আচ্ছা, ব্রিটিশ রাজার হাতে একটি পাওয়ার ছিল, সেটা হচ্ছে ভেটো দেওয়ার ক্ষমতা। তো সেই ক্ষমতা কিন্তু এই আইন অনুযায়ী লুপ্ত হয়ে যায়, অর্থাৎ তিনি আর ভারত বা পাকিস্তানের কোনো বিল বা আইন বাতিল করতে পারবেন না, এবং নিজের অনুমোদনের জন্য কোনো বিলকে যে আটকে রাখা সেটাও কিন্তু তিনি আর করতে পারবেন না। বাট দিস রাইট ওয়াজ রিজার্ভড ফর দ্য গভর্নর জেনারেল, এবং এই যে ভেটো পাওয়ারটা এটা কিন্তু চলে যায় গভর্নর জেনারেলের হাতে। গভর্নর জেনারেল মানে ইন্ডিয়া এবং পাকিস্তানের জন্য যে গভর্নর জেনারেল অ্যাপয়েন্ট করা হয়েছে স্বাধীন ইন্ডিয়া এবং স্বাধীন পাকিস্তানের জন্য, তার হাতেই ভেটো পাওয়ার চলে যায়। দ্য গভর্নর উড হ্যাভ ফুল পাওয়ার টু অ্যাসেন্ট টু এনি বিল ইন দ্য নেম অফ হিজ ম্যাজিস্ট্রি, এবং গভর্নরকেও কিন্তু চলতে হবে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির পরামর্শেই। সুতরাং ঘুরিয়ে ফিরে দেখতে গেলে সমস্ত পাওয়ারটাই কিন্তু আমাদের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে যারা সদস্য ছিলেন তাদের হাতে চলে যায়। 11 নম্বর পয়েন্টে দেখো, ইট ডেজিগনেটেড দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য প্রভিন্সিয়াল গভর্নর অ্যাজ কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট। আচ্ছা, যে গভর্নর জেনারেল ভারতের এবং প্রভিন্স স্টেটগুলোতে যে আলাদা আলাদা গভর্নর নিযুক্ত করা হয়েছিল তাদেরকে কিন্তু কনস্টিটিউশনাল হেডের তকমা দেওয়া হয়। দে ওয়ার মেড টু অ্যাক্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য রেসপেক্টিভ কাউন্সিল অফ মিনিস্টার্স ইন অল ম্যাটার্স, কিন্তু নামমাত্র। কারণ পরিষ্কার ভাষায় বলতে গেলে এখন থেকে দেশের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার আসল ক্ষমতা চলে যায় জনগণের দ্বারা নির্বাচিত মন্ত্রিসভা কাউন্সিল অফ মিনিস্টারের হাতে। মন্ত্রিসভার পরামর্শ ছাড়া তারা নিজেদের ইচ্ছে মতো কিন্তু কোনো কাজ করতে পারবে না, তারা নামমাত্রই কিন্তু কনস্টিটিউশনাল হেড। যেমন আজকালকার দিনে আমরা রাষ্ট্রপতি দেখি, মেন কাজটা কিন্তু হচ্ছে মন্ত্রিসভাতেই। এইবার দেখি লাস্ট পার্ট, কনক্লুশন পার্টে কী বলেছে। অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট অফ 15 August 1947, the British rule came to an end and the power was transferred to the two new independent dominions of India and Pakistan, and Lord Mountbatten became the first Governor General of the new Dominion of India. আচ্ছা, 1947 সালের 14ই অগস্ট মধ্যরাতে কিন্তু ভারতের প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পুরোপুরি স্বাধীন এবং সার্বভৌম দুটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। একটি হলো আমাদের ভারত এবং অন্যটি হচ্ছে পাকিস্তান। এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হন? সেটি হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরুকে শপথ বাক্য পাঠ করান। তাহলে আমরা জানি আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। 1946 সালে ভারতের যে গণপরিষদ তৈরি হয়েছিল, যা মূলত সংবিধান লেখার কাজ শুরু করেছিল, সেটি 1947 সালের 15ই অগস্ট থেকে স্বাধীন ভারতের প্রথম পার্লামেন্ট বা সংসদে রূপান্তরিত হয়। একদম মাঝরাতে ক্ষমতা বদল হলো, মাউন্টব্যাটেন গভর্নর জেনারেল হলেন, নেহরু প্রধানমন্ত্রী হলেন, এবং সংবিধান তৈরির টিমটাই দেশের প্রথম সংসদ বা পার্লামেন্ট হয়ে গেল।
এই ছিল আমাদের ভারতীয় সংবিধানের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ঐতিহাসিক পটভূমির সম্পূর্ণ গল্প। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে ভারতে আসে এবং সেই থেকে শুরু করে 1947 সালে ভারত কীভাবে স্বাধীনতা লাভ করে এর সমস্ত বিবরণ কিন্তু এই চ্যাপ্টারটাতে আমরা পেলাম এবং দেখলাম যে সংবিধানের একটা বিরাট বড় কাঠামো, আমাদের সংবিধানের যে প্রশাসনিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা জরুরি অবস্থা, এই নিয়মগুলোর কিন্তু প্রায় 60% অংশই কিন্তু 1935 সালের আইন থেকে নেওয়া হয়েছে। 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন এসে ব্রিটিশ শাসনের 200 বছরের শৃঙ্খল ভেঙে ভারতকে একটা সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো। এই চ্যাপ্টার থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম, আজ আমরা যে স্বাধীন ভারতের সংবিধান ব্যবহার করছি তা কিন্তু রাতারাতি একদিনে তৈরি হয়নি। এর পিছনে রয়েছে ব্রিটিশ আমলের একের পর এক রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, ভারতীয়দের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। ব্রিটিশরা হয়তো তাদের নিজেদের শাসন টিকিয়ে রাখার জন্য আইনগুলো বানিয়েছিল, কিন্তু আমাদের দূরদর্শী নেতারা সেই আইনগুলো ভালো দিকগুলো বেছে নিয়ে ভারতীয় সংস্কৃতির সাথে মিলিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান তৈরি করেছিল। আজ এই চ্যাপ্টারটি শেষ করার মাধ্যমে আমরা ভারতের সংবিধানের অতীত এবং ইতিহাসটা জেনে নিলাম। এর পরের ক্লাসে আমরা প্রবেশ করব এক নতুন অধ্যায় নিয়ে, যেখানে আমরা জানব আমাদের এই মহান দেশের সংবিধান কিভাবে লেখা হয়েছিল, অর্থাৎ মেকিং অফ দ্য কনস্টিটিউশন। তো আজকের ক্লাসটি এখানেই শেষ হতে চলেছে এবং তোমাদের এই গোটা সিরিজটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে করতে পারো। পরের অধ্যায় ভিডিওটি সবার আগে যদি দেখতে চাও তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।